আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথে আছে আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, আরটাসিনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করব সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসে মনোযোগী হবে। যে শিক্ষার্থীরা, তোমাদের একটি ক্লাসে আমি পড়িয়েছিলাম চতুর্থ অধ্যায়। আমরা জানি পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আমরা বাহ্যিক গঠনে পর্বত সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা জানো যে পর্বত অনেক উঁচু হয়, এটা পাহাড়ের থেকে উঁচু এবং এই পর্বতটা 1000 মিটার থেকে বেশি উঁচু হয়। আর 600 থেকে 1000 মিটারের মধ্যে যেটা, সেটা হচ্ছে পাহাড়। এরপর দেখো, পাহাড়ের থেকেও নিচু, পর্বত থেকেও নিচু, কিন্তু সমান যে ভূমি আছে সেই সমান ভূমি থেকে কিছুটা উঁচু। ঠিক এরকম, এটা দেখো মহাসাগর, এখানে সমভূমি, এর থেকে একটু উঁচু, পর্বতের থেকে নিচু। এই ধরনের যে ভূমিরূপটা রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে বাহ্যিক গঠন, তার যে বাহ্যিক গঠনের দ্বারা যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠেছে, তার মধ্যে পর্বত পাহাড় ছাড়াও আরও দুইটি ভূমিরূপ রয়েছে। তার একটি হচ্ছে সমভূমি থেকে উঁচু কিন্তু পাহাড় থেকে, পর্বত থেকে নিচু যে ভূমি, সেটা হচ্ছে মালভূমি। সেটার নাম কি? মালভূমি। আর এটা দুই পর্বতের মাঝে হতে পারে, পর্বতের পাশে হতে পারে, অথবা পর্বত থেকে দূরে মহাদেশীয় এলাকায়ও হতে পারে। এরপর দেখো, এটা সমান যে ভূমি আছে তার থেকে কিছুটা উঁচু। তবে আমরা জানি যে আমরা যে এলাকায় বসবাস করি, বিশেষ করে আমাদের খুলনা অঞ্চল, এটা সমান ভূমি। এই সমান ভূমিকে কি বলা হয়? এটা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু, এটাকে বলা হয় সমভূমি। শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব পৃথিবীর বাহ্যিক গঠনের মধ্যে যে প্রধান প্রধান ভূমিরূপ রয়েছে তার মালভূমি, সেই ভূমিরূপ মালভূমি এবং সমভূমি সম্পর্কে। তাহলে আমাদের আজকের পাঠ পৃথিবীর বাহ্যিক গঠনের প্রধান ভূমিরূপের মধ্যে সমভূমি এবং মালভূমি। তো শিক্ষার্থীরা দেখো, আমি আগেই বলেছি পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু। এই সমভূমি থেকে উঁচু, এটা হচ্ছে সমভূমি। সমান যে ভূমি সেটা সমভূমি, এর থেকে উঁচু। এবং যে পর্বত, এখানে এই যে পর্বতটি আছে, এটা ভূমগিল পর্বত। তোমরা জানো ভূমগিল পর্বত হচ্ছে ভাঁজ বিশিষ্ট হয়। এই যে একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এই ভাঁজের মাঝখানে সমভূমি থেকে উঁচু যে স্থান, যে ভূমি বা ভূমিরূপ যাই বলো, সেটাই হচ্ছে মালভূমি। তাহলে মালভূমির কাকে বলে? পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু, খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো যে ভূমি, সেটাই হচ্ছে মালভূমি। মালভূমির উচ্চতা 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। 100 মিটার থেকে কয়েক হাজার মিটার উঁচু হতে পারে। সর্বোচ্চ যে পৃথিবীর বৃহৎ মালভূমি রয়েছে, এর উচ্চতা 4270 থেকে 5190 মিটার। দেখো, সমভূমি থেকে উঁচু কত উঁচু? সেটা
শত মিটার থেকে 1000 মিটার উঁচু হতে পারে, তবে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 4270 মিটার থেকে 5190 মিটার। এগুলোই হচ্ছে মালভূমি। এই যে মালভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান ধারণ করেছে, এর উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রথমটা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুই পাশে দুইটা পর্বত আছে, মাঝখানে ভূমি। কি ভূমি এটা? মালভূমি। এটা হচ্ছে বলিভিয়ান উচ্চ মালভূমি। বলিভিয়ান উচ্চ মালভূমি। এই যে দুই পাশে দুই পর্বত আছে এবং মাঝখানে মালভূমি, এটাকে আমরা বলবো পর্বত মধ্যবর্তী মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি। এই পর্বত মধ্যবর্তী মালভূমি এটা সাধারণত পর্বত বেষ্টিত, পর্বতকে বেষ্টন করে থাকে। তিব্বত মালভূমি একটি পর্বত মধ্যবর্তী মালভূমি, যার উত্তরে কুনলুন এবং দক্ষিণে হিমালয় পর্বত রয়েছে। উত্তরে কুনলুন আর দক্ষিণে হিমালয় পর্বত রয়েছে। দুই পাশে দুইটি পর্বত রয়েছে এবং মাঝখানে তিব্বত মালভূমি। এছাড়াও দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো এবং এশিয়ার মঙ্গোলীয় তারিম এই পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। এরপর দেখো পর্বত এখানে একটি পর্বত রয়েছে, পর্বত তোমরা দেখলে বুঝতে পারছো যে উঁচু, সব থেকে উঁচু যেটা সেটাই পর্বত, 1000 মিটারেরও বেশি। এরপর সমান যে ভূমি সেটা সমভূমি, এবং এরই মাঝে সমভূমি থেকে উঁচু আর পর্বত থেকে নিচু সেটাই হচ্ছে মালভূমি। উঁচু যে পর্বত, এই পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে এসে জমা হয়ে সঞ্চিত হয়ে উচ্চ ঢেউ খেলানো মালভূমির সৃষ্টি করেছে। এই ধরনের মালভূমিকে বলে পাদদেশীয় মালভূমি। কি বলে? পাদদেশীয় মালভূমি, অর্থাৎ পর্বতের পাশে সৃষ্ট যে মালভূমি সেটাই পর্বত পাদদেশীয় মালভূমি। উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া পাদদেশীয় মালভূমি। কলোরাডো এবং পাতাগোনিয়া। এই দুইটা হচ্ছে পর্বত পাদদেশীয় মালভূমি। এরপর দেখো সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত যে বিস্তীর্ণ উচ্চভূমি আছে সেটাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। সাগর বা নিম্নভূমি যেখানে আছে, একে পরিবেষ্টন করে আছে বিস্তীর্ণ সমভূমি থেকে কিছুটা উঁচু যে ভূমি, সেটাই হচ্ছে মহাদেশীয় মালভূমি। অর্থাৎ মহাদেশ স্থলভাগের সঙ্গে এর সংশ্লিষ্টতা এবং সাথে থাকবে হচ্ছে সাগর বা নিম্নভূমি, সেটাই হচ্ছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি এ ধরনের মালভূমির সঙ্গে পর্বতের কোনো সংযোগই থাকবে না, পর্বত বিচ্ছিন্ন অন্য জায়গায় আছে, আর এটা সাগর বা নিম্নভূমির সঙ্গে সংযুক্ত। এটা হচ্ছে স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপের অন্যতম উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা
মালভূমি কয়টি ভাগ পেলাম? 3টি। পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। এবার চলো যাই আমরা দ্বিতীয় যে ভূমিরূপটি রয়েছে সমভূমি, সে সম্পর্কে আলোচনা করি। সমভূমি, সম অর্থ সমান, সমান যে ভূমি সেটাই হচ্ছে সমভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট। এখানে দেখো এটা সমুদ্র, সমুদ্র পৃষ্ঠ, এর থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট, মৃদু ঢাল বিশিষ্ট এই যে সমান ভূমি রয়েছে এটাই হচ্ছে সমভূমি। মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণ এই সব কিছুর জন্যই উপযোগী। দেখো আমরা যেখানে বসবাস করি সেটা সমান ভূমি। পাহাড় যে এলাকাগুলো আছে একটু উঁচু, সেখানে কিন্তু আমরা দেখেছি খুব কম সংখ্যক বা ঘনবসতিটা খুব কম। কেন? কারণ পাহাড়ি এলাকায় বসবাস কষ্টসাধ্য, সেখানে যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, চাষাবাদ সব কিছুই কিন্তু কঠিন হয়ে পড়ে, যার জন্য পৃথিবীতে যত মানুষ আছে বসবাসের জন্য সমভূমি এলাকাটাই বেছে নিয়েছে। তাই সমভূমিতে ঘনবসতিটাও সবচেয়ে বেশি। উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। কি কি হতে পারে দেখো। সমভূমি কিভাবে সৃষ্টি হয়? তোমরা জানো যে পলি সঞ্চিত হয়ে স্তরে স্তরে জমা হয়ে একসময় সেখানে চর জেগে ওঠে। নদীতে, নদীর পাড়ে, জলাশয়, সেখানে কিন্তু চর, তোমরা যেটা জানো সেখানে পলি সঞ্চিত বা নদীর যে পলিবাহিত আসে, কাকড়, ঝিল, বিভিন্ন কাদা, মাটি, বালি এনে জমা করে কি হয়? সঞ্চয় করে, সঞ্চয় হয়ে উঁচু হয়ে যায়, তবে সেখানে কি হয়? চর জেগে ওঠে, দ্বীপ সৃষ্টি হয়। তাহলে এগুলো কিভাবে গড়ে উঠছে? সঞ্চয় হয়ে হয়ে। একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি, এই সঞ্চয়জাত সমভূমি নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, বিভিন্ন যে প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা, মানুষের তৈরি নয়, অবশ্যই প্রাকৃতিক শক্তির দ্বারা। যেমন নদী প্রবাহিত হচ্ছে, হিমবাহ, বরফ পড়ছে, এগুলো কিন্তু প্রাকৃতিক শক্তির কারণেই হয়ে থাকে। এর দ্বারা যে পলি, বালুকণা, ধূলিকণা কোনো নিম্ন অঞ্চলে কোনো পানিতে যে আস্তে আস্তে সঞ্চয় হয়ে নদীর মোহনায়, সমুদ্রে পতিত হচ্ছে, মোহনায় আস্তে আস্তে জমে জমে কি হয়? সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। এ ধরনের সমভূমি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত যে কোনো স্থানে অবস্থানে সৃষ্টি হতে পারে। শীতপ্রধান এলাকায় হিমবাহের গ্রাবরেখা দ্বারা সঞ্চয়জাত পলি গড়ে ওঠা হিমবাহ সমভূমি। এরপর দেখো একটা হচ্ছে সঞ্চয় হচ্ছে, তোমাদের আরেকটি ক্লাসে আমি পড়েছিলাম নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে ছিল ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ। গত ক্লাসে তোমরা লক্ষ্য করেছ সেখানে সঞ্চয়জাত ভূমিরূপ কিভাবে সৃষ্টি হচ্ছে, সেখানে শুধু নদীর কিভাবে সঞ্চয় করছে সেই ভূমিরূপ, এটার মধ্যেও রয়েছে যদি সেটা সমভূমি হয়। আর নদী ছাড়া হিমবাহ, বায়ুপ্রবাহ এগুলো দ্বারাও হতে পারে। এরপর দেখো আরেকটা ছিল ক্ষয়জাত ভূমিরূপ, সেটা নদী ক্ষয় সাধন করছে, সেখান থেকে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে শুধু নদী নয়, নদী, হিমবাহ, বৃষ্টিপাত, তারপর বায়ুপ্রবাহ সব কিছুই হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে যে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেইগুলোই হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ সমভূমি। অর্থাৎ উঁচু কোনো পর্বত, পাহাড় সেগুলো ক্ষয় হয়ে হয়ে কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। সেই সমান ভূমি
আশেপাশে যে সমভূমি আছে সেরকমই মৃদু ঢাল বিশিষ্ট হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করছে, সেটাই হচ্ছে ক্ষয়জাত সমভূমি। যেমন দেখো অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি, অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি। এই যে অ্যাপালেশিয়ান যে পর্বত এর পাদদেশে যে ক্ষয় হয়ে নিচু জলাশয় এগুলো সমভূমির সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমির ক্ষয়জাত সমভূমির উদাহরণ। এছাড়াও রয়েছে ইউরোপের ফিনল্যান্ড, সাইবেরিয়া সমভূমি। তোমরা জানো বাংলাদেশ সমভূমি বেশিরভাগ এলাকা প্লাবিত এলাকা। এই প্লাবিত এলাকায় আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে ক্ষয় হয়ে এখানে কি কাদা বালি তারপর ধুলোকণা জমে জমে আস্তে আস্তে কি হয়েছে সমভূমির সৃষ্টি করেছে। বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু সমভূমি, তবে কিছু কিছু জায়গা আছে ক্ষয়জাত এবং কিছু কিছু সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। বাংলাদেশের মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি, মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি, মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি হচ্ছে ক্ষয়জাত সমভূমির উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমভূমির কয়টি ভাগ পেয়েছি? একটা সঞ্চয়জাত সমভূমি আর একটা ক্ষয়জাত সমভূমি। এই দুইভাবেই সমভূমি গড়ে ওঠে। এর সবই হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠন। পৃথিবীর যে বাহ্যিক গঠন তার প্রধান প্রধান ভূমিরূপের মধ্যে পাহাড়, পর্বত, সমভূমি এবং মালভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা সুন্দরভাবে পাঠটি আরও ভালোভাবে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং কোন কোন মালভূমি কোন কোন সমভূমি কিভাবে গড়ে উঠেছে সেটা সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি কাজ দেব, তোমরা সুন্দরভাবে তৈরি করে রাখবে, বাড়ি থেকে এটা লিখে আনবে। বিভিন্ন প্রকার মালভূমি ও সমভূমির সংজ্ঞাসহ উদাহরণ লেখো। এটা লিখবে, এটা বইয়ে সরাসরি আছে এবং এই সরাসরি যে প্রশ্নটা আছে এটা লিখবে। লেখার পর উদাহরণ যদি তোমরা বাইরে কোথাও দেখে থাকো, খুঁজে পাও, সেটা লিখবে। আর যেটা তোমরা নিজের মতো করে লিখবে সেটা হচ্ছে মালভূমি ও সমভূমি গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর দুইটি সুন্দরভাবে খাতায় লিখে রাখবে এবং নির্দিষ্ট সময়ে স্কুলে জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা সবাই পাঠটি মনোযোগ সহকারে আবার পড়বে, বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং আগামী ক্লাস আবার সাথে থাকবে, আমার সাথে থাকবে। যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে।
আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির আঙিনা, ঘরে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অপ্রয়োজনে পানি কোথাও জমতে দেবে না। নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য তাদেরকে সচেতন করে গড়ে তুলবে। সচেতনতামূলক কাজে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে এবং নিজেও সচেতন হয়ে চলবে। পরিবারের সবাইকে ভালো রাখার জন্য অবশ্যই পরিষ্কার থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।